ওকে রেডি? তো প্রথমেই আমরা পড়ব কাজ, শক্তি ও ক্ষমতা। ওকে, কাজ, শক্তি ও ক্ষমতা। তো কাজ, শক্তি, ক্ষমতার যেই কনসেপ্টটা আমরা পড়বো সেই কনসেপ্টের কোয়েশ্চেনটা আগে একটু দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন দেখবো, কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে? দেখো, তাহলে আমাদের সময় কম লাগবে এই মুহূর্তে। দেখো, 50 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 9.8 সেকেন্ডে 1000 কেজি পানি উঠানো হয়। ইঞ্জিনের দক্ষতা 80% হলে ক্ষমতা কত কিলোওয়াট? এটা গতবার আসছে 2022-23 সেশনে। ওকে, দেখো, ইঞ্জিনের ক্ষমতা, দক্ষতা দিয়ে যদি বলে ক্ষমতা কত, তাহলে বুঝতে হবে প্রদত্ত ক্ষমতা। দক্ষতা দিয়ে দিছে, তারপর বলো ইঞ্জিনের ক্ষমতা, তার মানে প্রদত্ত ক্ষমতা। তো মনে রাখবা, এই যে আমরা যে এই সূত্রটা অ্যাপ্লাই করি, P সমান mgh/t, এটা কিন্তু কার্যকর ক্ষমতার সূত্র। এটা হচ্ছে কার্যকর ক্ষমতার সূত্র। আবারও বুঝাই, এই যে খেয়াল করো, মানে হচ্ছে যদি আমাদেরকে বলে কার্যকর ক্ষমতা কত, একটু লিখে নেই, কার্যকর ক্ষমতা সূত্র অ্যাপ্লাই করে তুমি ক্ষমতার যে মানটা পাবা ওইটাই হচ্ছে কার্যকর ক্ষমতা, অর্থাৎ P সমান mgh/t। এটা হলো আমাদের কার্যকর ক্ষমতা সূত্র। বাট যদি বলে প্রদত্ত ক্ষমতা কত, তাহলে মনে রাখবে এই যে কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতার মধ্যে সম্পর্ক আছে। সেই সম্পর্কটাকে বলা হয় কর্মদক্ষতা ইটা। এটা হলো উপরে কার্যকর ক্ষমতা, নিচে হচ্ছে প্রদত্ত ক্ষমতা P প্রাইম। এটা আমরা জানি ইনটু 100%, দিলে দাও না দিলে নাই। বাট ইটা বা কর্মদক্ষতা হচ্ছে কার্যকর নাই প্রদত্ত। তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে প্রদত্ত ক্ষমতা। তাহলে প্রদত্ত ক্ষমতা সমান কি হচ্ছে? হ্যাঁ, সরি, আমাদের কি লাগবে? আমরা যদি এখান থেকে লিখি ইটার সাথে প্রদত্ত ক্ষমতা গুণ দিলে আমরা পাবো কার্যকর ক্ষমতা, রাইট? ইটার সাথে প্রদত্ত ক্ষমতা গুণ দিলে আমরা পাবো কার্যকর ক্ষমতা। তাহলে এই যে এখানে কি আছে ভাইয়া, সূত্রে এটা কি কার্যকর ক্ষমতা। তাহলে কার্যকর ক্ষমতার জায়গায় আমরা লিখতে পারি ইটা ইনটু প্রদত্ত ক্ষমতা সমান mgh/t। ওকে, ইটা ইনটু প্রদত্ত ক্ষমতা মানেই কার্যকর ক্ষমতা সমান mgh/t। সো এখানে বসে ক্ষমতা কত? কিলোওয়াট, ইঞ্জিনের ক্ষমতা, তার মানে প্রদত্ত ক্ষমতা। সূত্র কি? ইটা ইনটু প্রদত্ত ক্ষমতা সমান হলো mgh/t। সুতরাং আমাদের প্রদত্ত ক্ষমতাটা হবে mgh/t ইনটু ইটা। এটা হলো আমাদের প্রদত্ত ক্ষমতা। এবার মানগুলো বসিয়ে নেই। m কত? m হচ্ছে 1000 কেজি। m হচ্ছে পানির ভর 1000, g এর মান 9.8, 8 হলো 50 মিটার গভীর, t হচ্ছে সময় কত ভাইয়া? 9.8 সেকেন্ড, এবং কর্মদক্ষতা হচ্ছে 80%। 80% কে আমি যদি নাম্বারে নিয়ে বসাই তাহলে 0.08, সরি 0.8। 80% মানে 0.8। এবার মানগুলো দেখো কত সোজা, 9.8 কাটাকাটি চলে গেল। 50 ইন্টু 1000 মানে 50,000। 50,000 কে 0.8 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তো এখানে 50,000 ইন্টু 10/8 লেখা যায়, তাই না? ওকে, যাই হোক, একই কথা। মানে এই যে 0.8 কে আমরা 10/8 লিখলাম। এবার দেখো কত সহজে করা যায়। তুমি এটাকে 50 ভাবো। 50 এর মধ্যে 8 কয়বার যায় বলো তো দেখি? 50 এর মধ্যে 8 যায় 6 8 48, 6 বার যাবে। 50 এর মধ্যে যায় না তো, আর 48 এর মধ্যে যায় 6 বার। তাহলে 50 এর মধ্যে 6 এর চেয়ে সামান্য বেশি যাবে। তাহলে এখানে 6 এর ঘরে একটাই অপশন আছে, খেয়াল করে দেখো। তুমি যদি এখানে 10 নাও দাও, তুমি যদি এখানে এরকম লিখো যে 50,000, 50 ইন্টু 1000 মানে 50,000, এর সাথে 0.8 দ্বারা ভাগ। এখন 8 50 এর মধ্যে যায় কয়বার? 6 বার, ম্যাক্সিমাম 6 বার। 6 এর চেয়ে সামান্য বেশি যে অপশনটা, সেটা হবে অ্যান্সার। এটাও কখনোই না, এটাও কখনো না, এটাও কখনো না, অ্যান্সার হচ্ছে সি। সো ক্যালকুলেশন এমন ভাবেই থাকবে যেন তোমার অপশন সহজে মিলে যায়। সো ক্যালকুলেশন নিয়ে ভয়ের কোনো কারণ নাই, অ্যান্সার হবে সি। তো এখানে যদি প্রদত্ত ক্ষমতা না বের করে কার্যকর ক্ষমতা বলতো, তাহলে অনলি mgh/t করতাম। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে 5 কেজি ভরের বস্তুকে ভূমি থেকে খাড়া উপরে ছোড়া হলো। 20 মিটার উচ্চতায় উহার গতিশক্তি 20 জুল হলে উহার ভরবেগ কত ছিল? দেখো, প্রশ্নটা বোঝার জন্য আমি একটু বেসিকটা বুঝে নেই যে কোন একটা বস্তু, এই হচ্ছে বস্তু, m ভরের একটা বস্তু, এটাকে যদি উপরের দিকে u বেগে নিক্ষেপ করো, কিছু সময় পর তার বেগ এখানে হয়ে গেল v। কথা বুঝো,
শেষ বেগ শূন্য হয় না, বেগ মনে করো ভি। আমি এই ভিটা কিভাবে বের করতে পারি? একদম নবম দশম শ্রেণীর কনসেপ্ট, নিক্ষিপ্ত বস্তু, তাই না? নিক্ষিপ্ত বস্তুর সূত্র দিয়ে আমরা এই বস্তুর শেষ বেগটা বের করতে পারবো। ইউ বেগে মেরেছো, যদি তার শেষ বেগ ভি হয়, আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। কেন মাইনাস হলো? মাইনাস কেন হলো? কারণ জি নিচের দিকে, জি নিচের দিকে, আদের উপরের দিকে, সো উপরের দিকটা প্লাস ধরলে নিচের দিকটা অটোমেটিক মাইনাস, তাই না? তাহলে এই উচ্চতা ওঠার পর তার বেগ কত? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। এই সূত্র আমরা একটা জানি। এবার বলো তো, এই যে এইখানে, এই যে এই পয়েন্টে তার ভরবেগটা কত? এই পয়েন্টে ভরবেগ কত? এই পয়েন্টে ভরবেগ হচ্ছে ভর ইনটু আদিবেগ, এবং এই পয়েন্টে ভরবেগ কত? ভর ইনটু শেষ বেগ, তাই না? সো এই ব্যাপারটা জানতে পারলেই কোশ্চেনটা সলভ করতে পারবা। দেখো কোশ্চেনটা একটু পড়ি। আমাদের কোশ্চেনে বলেছে 5 কেজি ভরের একটা বস্তু, এই হচ্ছে সেই 5 কেজি ভরের বস্তু। উদ্দীপকটা অঙ্কন করি। এটা হলো 5 কেজি ভরের একটা বস্তু। এই বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম, খাড়া উপরের দিকে। কত বেগে মেরেছি আমি সেটা জানি না, আমি সেটা ধরলাম ইউ। ইউ আমি জানি না। 20 মিটার উচ্চতা উঠার পর, মানে এখান থেকে সে কত মিটার উঠেছে? এখান থেকে সে 20 মিটার উঠেছে। 20 মিটার উঠার পর তার গতিশক্তি 20 জুল হয়। তার মানে এই পয়েন্টে তার অবশ্যই বেগ আছে। এই বেগের কারণে, এই বেগ কত আমি জানি না, বাট এই বেগের কারণে এই পয়েন্টে গতিশক্তির মান বলেছে 20 জুল। প্রশ্ন হলো আদিতে তার ভরবেগ কত ছিল, মানে এই পয়েন্টে ভরবেগ কত ছিল? ভাইয়া আমার এত কিছু চিন্তা করে লাভ নাই। আমি যদি এই পয়েন্টে আদিবেগটা বের করতে পারি, তাহলে এই পয়েন্টে ভরবেগটা চলে আসবে। তাহলে আমাদের টার্গেট হলো নিক্ষেপের সময় আদিবেগ কত ছিল, বা নিক্ষেপের সময়ের বেগ কত, সেটা। আদিবেগ মানেই তো নিক্ষেপের সময়ের বেগ, ওইটা আমরা বের করব। রেডি? তো কেমনে করব? দেখো এই পয়েন্টে গতিশক্তি দেওয়া আছে। গতিশক্তি দিয়ে আমি শেষ বেগটা বের করতে পারি না? পারি। ফর্মুলা কি? আমরা জানি গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই যে শেষ বেগ সমান হচ্ছে রুট ওভার অফ 2ek বাই এম। মান বসিয়ে দাও রুট ওভার অফ 2ek কত? কাইনেটিক এনার্জি কত? 20 জুল, বলে দিছে 20 জুল, ডিভাইড বাই বস্তুর ভর 5 কেজি। তাহলে 4 × 5 = 20, 4 × 2 = 8, 4 × 2 = 8। তাহলে এটা হবে রুট ওভার অফ 8। এই হচ্ছে আমাদের শেষ বেগের মান। তো শেষ বেগ যদি এটা হয়, তাহলে আদিবেগ কত? আমরা জানি শেষ বেগ স্কয়ার সমান আদিবেগ স্কয়ার মাইনাস 2gh। জানি না? জানি। এখন শেষ বেগের মান হচ্ছে রুট ওভার অফ 8, স্কয়ার করলে হবে 8 সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে ইউ। সুতরাং ইউ স্কয়ার সমান হবে 8 প্লাস 2gh, 2 × 9.8, আর h হচ্ছে 20 মিটার, তাই না? এই যে 20 মিটার। তাহলে 10 98 98 ইন্টু 4। আচ্ছা দেখো এটা কেমনে সম্ভব? 2 × 9.8 মানে কত? 19.6। 19.6 এর সাথে তুমি 20 গুণ দিবা। 19.6 এর সাথে 10 গুণ দিলে হয় 196। 19.6 এর সাথে 10 যদি গুণ দাও হবে 196। 196 এর ডাবল করলে কত হবে? 196 ডাবল করলে কত হয়? 190 190 কত হয়? 380, 392, 392। এই যে এই ফলাফলটা আসে 392। এই যে 9.8 × 2 মানে 19.6। এটাকে যদি তুমি 10 গুণন করো তাহলে 196, তারপরে আবার 2 গুণ করলে 392। 392 আর 8 যোগ দিলে 400। তাহলে রুট করলে ইউ এর মান আসবে 20। এই হচ্ছে আমাদের ইউ এর মান। 400 কে রুট করলে ইউ এর মান আসবে কত ভাইয়া? 20। তাহলে আদি বেগটা তুমি পেয়ে গেলা। সুতরাং আদি ভরবেগ কত বলো? আদি ভরবেগ এম ইউ হচ্ছে 5 × 20, তার মানে আমাদের আদি ভরবেগ হচ্ছে 100। অঙ্কটা কিন্তু সুন্দর। এই অঙ্কটা পরীক্ষায় আসছিল 2022-23 সেশনে। তাহলে আদি ভরবেগ কিন্তু আমাদের 100। তো কনসেপ্ট বুঝলে অঙ্ক করাটা খুব সহজ। ওকে? একজন বলছে ভাইয়া p²/2m প্লাস mgh। ওকে, সবাই মনোযোগ দাও, তাইলে বুঝবা, সবকিছু বুঝে যাবে। রেডি? কাজের অভিকর্ষীয় একক কোনটা? প্রত্যেকটা অ্যানালাইসিস করছি। একজন বলছে ভাইয়া টপিক ওয়াইজ পড়ালে বেটার হতো। এখন দেখো
টপিক ওয়াইজ পড়াতে গেলে 3টা অধ্যায়ে 9 ঘন্টা লাগবে বা 5 ঘন্টা লাগবে, এত সময় আমি তোমাদের নিতে চাই না। এখানে ভাবলাম যেই কোয়েশ্চেনটা ধরবো কথা যা আছে সবকিছু আমরা ক্লিয়ার করব, যেন ওই কোয়েশ্চেন টাইপের যদি পেঁচা দেয় আমরা যেন উত্তর করতে পারি, ঠিক আছে? এর মাধ্যমে পুরো অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে। কাজের অভিকর্ষীয় একক, উত্তর দাও, এটা জ্ঞানমূলক কোয়েশ্চেন, এটা সবার পারা উচিত। এটা হচ্ছে কেজি মিটার, এই হচ্ছে কাজের অভিকর্ষীয় একক। ইয়েস, নেক্সট জ্ঞানমূলক গুলো তোমরা করবা। একটি মোটর 120 মিটার কূপ, 120 মিটার কূপ, তাহলে গভীরতা হচ্ছে 120 মিটার, 5 মিনিটে 400 কেজি পানি উত্তোলন করতে পারে। তাহলে মোটরের ক্ষমতা কত? দেখো এই প্রশ্নে কি কর্মদক্ষতা দিছে? কর্মদক্ষতা দেয় নাই, তার মানে বুঝতে হবে কার্যকর ক্ষমতা। ওকে, যদি কর্মদক্ষতা দিয়ে বলতো ক্ষমতা কত, তাহলে আমরা প্রদত্ত ক্ষমতা বের করতাম। যেহেতু কর্মদক্ষতা দেয় নাই, তাহলে বুঝবা কার্যকর ক্ষমতা, সেটা হবে mgh/t। m কত? m হচ্ছে টোটাল ভর 400 কেজি, g হচ্ছে 9.8, h হচ্ছে 120 মিটার এবং t হলো 5 মিনিট। 5 মিনিট মানে 5 × 60, তাহলে 6 দুগুণে 12, এটা 2, তাহলে এটা কত হচ্ছে 5 8 40, তার মানে এটা 80। এই যে 5 400 এর মধ্যে যাবে 8 বার, তোমার বুঝতে হবে না, তুমি খালি বুঝো যে 5 40 এর মধ্যে কয়বার যায়? 8 বার, তাহলে 400 এর মধ্যে যাবে 80 বার। হ্যাঁ, এবার দেখো 80 দুগুণে 160, 160 আর এই 9.8 কে, যে ক্যালকুলেশনটা কঠিন হচ্ছে তাই না? তো কঠিন হলেই 9.8 কে 10 ধরবা। কত ধরবা? 10, কারণ 9.8 10 এর কাছাকাছি। তাহলে এটাকে 10 দিলে 8 দুগুণে 16 মানে 160, 160 এর সাথে 10 গুণ দিলে 1600 হয়, বাট এটা 1600 হবে না, 1600 এর কাছাকাছি হবে যেহেতু এটা 9.8 ছিল। তাহলে মনে করো 1590, ধরো 1590 ওয়াট। আমি জানি না এক্সাক্ট কত 1590। এখন অপশনে দেখতে পাচ্ছি হর্স পাওয়ারে দেওয়া, অপশনটা আছে হর্স পাওয়ারে। হর্স পাওয়ারে নিতে হলে এটারে আরো 746 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা 1590 এক্সাক্ট জানি না, এটাকে যদি 746 মানে 750 দ্বারা ভাগ করো, 750 1500 এর মধ্যে যায় কয়বার? 2 বার। তাহলে 1590 এর মধ্যে 2 পয়েন্ট সামথিং যাবে। ওকে, ঠিক আছে, এবার মনে হয় ঠিক আছে। দেখো 1590 এর মধ্যে 746 2 বারের চেয়ে সামান্য বেশি যাবে, তো 2 বারের চেয়ে সামান্য বেশি অপশন কোনটা? বলো বলো, এখানে অপশন কোনটা? এখানে অপশন কোনটা? আমার এক্সাক্ট তো জানতে হবেই না, মানে আমার ক্যালকুলেশনের জন্য একদম আমার ক্যালকুলেটর হয়ে যেতে হবে নিজের, তা কিন্তু না। এখানে এক্সাক্ট প্রবলেম হচ্ছে, এক্সাক্ট বুঝতেই পারতেছে, এটা 2.1 হবে, মানে 2.5 তো কখনোই সম্ভব না। তাহলে অ্যান্সার হচ্ছে 2.1। অপশন এভাবেই থাকবে। নেক্সট, একটা রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে, যদি গতি 3 গুণ করা হয় তবে কয়টা তক্তা ভেদ করতে পারবে? ভাইয়া এখানে কনসেপ্টটা দেখো, গতিশক্তি সমান হাফ mv স্কয়ার। তাহলে এই যে গতিশক্তি, এটা হলো বেগের বর্গের সমানুপাতিক, রাইট? এটা বেগের বর্গের সমানুপাতিক। তাহলে যত গতিশক্তি যদি 10 গুণ হয় তাহলে 10টি তক্তা ভেদ করতে পারবে। গতিশক্তি যদি 100 গুণ হয় তাহলে 100টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে বলো, বেগ যদি 3 গুণ করা হয় তাহলে গতিশক্তি কয় গুণ হবে? বেগ 3 গুণ হলে গতিশক্তি হবে 3 স্কয়ার, মানে 9 গুণ। তো একটা গতিশক্তি দিয়ে একটা তক্তা ভেদ করতে পারে, তাহলে 9 গুণ গতিশক্তি দিয়ে সে 9টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে অ্যান্সার হচ্ছে 9। দ্য অ্যান্সার ইজ 9। নেক্সট, তো তোমরা যারা ক্লাস করছো সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটা করে শেয়ার করে দাও, আমাদের এই ক্লাসটা যেন সবার মাঝে পৌঁছে যায়। আজকে এই যে অধ্যায়গুলো পড়াবো, এই অধ্যায়গুলো পড়ার পর তুমি খালি প্রশ্ন ব্যাংকে চোখ বুলাবা, আর কিছুই করতে হবে না, সবকিছু অটোমেটিক ডান হয়ে যাবে। রেডি? ওকে, সো এই যে কোয়েশ্চেনটা, এটা শুধুমাত্র বাউ না, মানে বাংলাদেশ এগ্রিকালচার না, যেখানে এক্সাম দাও সব মানে হচ্ছে সব জায়গায় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই সব জায়গায় গুরুত্বপূর্ণ শেখার জন্য আমরা একটু এটা শর্টকাটটা দেখি। লিখো গতিশক্তি, কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি। গতিশক্তি ও বিভব শক্তি নিয়ে আমরা একটু কাজ করব। রেডি? দেখো এটা হচ্ছে একটা দালান, এই হচ্ছে একটা দালান, এই দালানের টোটাল উচ্চতা হচ্ছে h। আমি বললাম
এই দালানের একদম চূড়া থেকে এম ভরের একটা বস্তু ফেলে দিলাম, মানে জাস্ট ছেড়ে দিলাম। তো ভূমি থেকে কত উচ্চতায়, এটা হচ্ছে আমাদের ভূমি, এই হচ্ছে ভূমি। তো ভূমি থেকে কত উচ্চতায়, প্রশ্নটা লিখো, ভূমি থেকে কত উচ্চতায়, কোশ্চেনটা লিখে ফেলি। ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার শর্তটা লিখে ফেলা। কি লিখবা? শর্ত। বলছে কি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে শর্তটা কি? এই যে কাইনেটিক এনার্জি গতিশক্তি, এটা হবে বিভব শক্তির দ্বিগুণ, মানে ইপি এর ডাবল, রাইট? এই শর্তটা লিখতে পারবো সবাই? এই যে শর্তটা লিখতে পারবো, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, মানে ইকেটা হবে ইপি এর ডাবল। এই শর্ত লিখলেই অঙ্ক শেষ। কেমনে শেষ? এবার ঘটনাটা, ভূমি থেকে যদি এক্স উচ্চতায় হয়, এক্স এর মান হবে টোটাল হাইট এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখানে এন কি? এখানে এন হলো ইপি এর, একটু লিখে নাও, ইকে কে সিঙ্গেল রেখে ইপি এর সহগ লিখে নাও। এই হচ্ছে আমাদের এন এর পরিচয়। ওকে, ইকে কে সিঙ্গেল রাখবো এবং এরপরে ইপি এর সামনে যে সহগটা, ওইটাই হবে আমাদের এন। দেখো এখানে ইকে সিঙ্গেল আছে, রাইট? সিঙ্গেল থাকার পর ইপি এর সামনে সহগ কত? 2। তাহলে এখানে এন এর মান 2। তাহলে এখানে এক্স এর পরিচয় হচ্ছে h/2 + 1, তার মানে অ্যান্সার হচ্ছে h/3। তাহলে ব্যাপারটা ক্লিয়ার করি, আবারও বুঝো। আমাদের প্রথমত শর্তটা লিখতে হবে। এই যে শর্তটা, সুন্দর শর্তটা লিখলাম। এবার এই শর্ত থেকে আমি দেখব ইকে একা আছে কিনা। ইয়েস, ইকে একা আছে, সিঙ্গেল আছে। এবার ইপি এর সহগ কত? ইপি এর সহগ 2, তাহলে এন এর মান 2। এবার যদি কোশ্চেনটা এইভাবে আসতো, খেয়াল করো, পরের অ্যান্সারটা তোমরা করতে পারবা। যে বললো বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তাহলে বলো তো এন এর মানটা কত? তোমাদের খালি এন এর মান বের করতে পারলে হবে, কারণ এন এর মান বের করতে পারলে h/n+1 শেষ। বলো গবি বিগ। আচ্ছা, ওকে, রেডি করো, রেডি। তাহলে এখানে এন এর মানটা কত? এখানে এন এর মান হচ্ছে, ফার্স্ট অফ অল শর্ত লিখবা। তোমার প্রথম কাজ, তাড়াহুড়ো করা যাবে না। প্রথম কাজ হচ্ছে শর্ত লিখবা, বিভব শক্তি গতিশক্তির 1/3। তাহলে ইপিটা হলো গতিশক্তি ইকে এর 1/3। এবার দেখো অনেকে আবার এন এর মান 1/3 বসায় দিও না। এন এর মান কি? এন এর মান হচ্ছে ইকে কে সিঙ্গেল রেখে ইপি এর সহগ। তাহলে এই যে ইকে, এটাকে সিঙ্গেল রাখবা। সিঙ্গেল রাখলে এটা কি হবে? এটা হবে 3 EP, তাই না? এবার দেখো ইপি এর সহগ কত? 3। তাহলে এন এর মান 3। সো বলো, এই যে এটার উত্তর দাও সবাই। কি বলছে? খালি শর্ত লিখবা আর সূত্র লিখবা। শর্তটা কেয়ারফুলি লিখতে হবে। টোটাল উচ্চতা 60 মিটার। দেখো বলে দিছে টোটাল উচ্চতা 60 মিটার। এই উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমিগত কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, তাই না? তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে বিভব শক্তি ইপি গতিশক্তির অর্ধেক, ইকে/2, তাই না? তাহলে বলো এখানে এন এর মান কত? এখানে এন এর মানটা কত? তাহলে এখানে এন এর মান হচ্ছে, আমরা ইকে কে সিঙ্গেল রাখবো। সিঙ্গেল রাখলে ইপি এর সহগ কত হবে? ইপি এর সহগ হচ্ছে 2। তাহলে 2 EP। তাহলে এন এর মান হচ্ছে 2। তাহলে আমাদের কত উচ্চতা? ভূমি থেকে উচ্চতা চাইছে। তাহলে এক্স যদি হয় ভূমি থেকে উচ্চতা, তাহলে টোটাল হাইট হচ্ছে 60, 2 + 1, তাহলে এটা হবে মানে n+1, তাহলে এটা হবে কত? 3 × 20 = 60, তাহলে 20 মিটার। এই অঙ্কটা একটু সময় নিয়ে আমরা বুঝালাম, যেন তোমরা যেভাবেই অঙ্কটা দিক তোমরা যেন সেভাবেই পারো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। নেক্সট, ওকে।
আচ্ছা 2 কেজি ভর বিশিষ্ট এত উচ্চতা থেকে ফেলে দিলে মধ্যাকর্ষণ স্থিতিশক্তি কত হবে বলো। তো ভাইয়া মধ্যাকর্ষণ স্থিতিশক্তি মানে হচ্ছে বিভব শক্তি mgh, সোজা হিসাব। তাহলে ইপি সমান হচ্ছে m, g হচ্ছে 9.8 এবং h হচ্ছে 0.5। তাহলে দেখো কেমনে করব, 9.8 ইনটু 2 মানে কত 19.6, আর 0.5 এর সাথে যদি 2 কে গুণ দাও 1 হয়ে যাবে। 0.5 ইনটু 2 মানে 1, 1 এর সাথে 9.8 গুণ দিলে 9.8, তাহলে आंसर হচ্ছে 9.8 জুল। এই 2 কেজি বড় একটা বস্তুকে যদি আমরা 0.5 মিটার উচ্চতা থেকে ফেলে দেই তাহলে आंसर হবে 9.8 জুল। যেহেতু 9.8 অপশনে নাই, তার মানে কাছাকাছি অপশন যেটা 10 সেটা আমরা দাগিয়ে দিব, ঠিক আছে। যেহেতু 9.8 অপশনে নাই, তার মানে কাছাকাছি যে অ্যানসারটা সেটা আমরা দাগিয়ে দিব, ঠিক আছে। সবাই একটু মেনশন করে সবাইকে জানাও। নেক্সট, এসআই পদ্ধতিতে শক্তির একক। দেখো আমরা খালি তোমাদেরকে একটা কোয়েশ্চেনই সলভ করাবো না, ওই কোয়েশ্চেন থেকে আরো কি কি ভ্যারিয়েশন আসতে পারে সেটা দেখাবো। দেখো এসআই পদ্ধতিতে শক্তির একক আমরা সবাই জানি, শক্তি মানে ডব্লু, ডব্লু মানেই শক্তি, ওকে, কৃতকাজ মানেই শক্তি। শক্তির একক কি, বল ইনটু সরণ, বল ইনটু সরণ। এই যে শক্তি মানেই কৃতকাজ, কাজ মানেই শক্তি, শক্তি মানেই কাজ, ওকে। তাহলে বল ইনটু সরণ, বলের একক নিউটন, সরণের একক মিটার। তাহলে নিউটন মিটার হচ্ছে শক্তির একক, এবং এটাকে আমরা বলি জুল, এটাকে আমরা বলি কি, জুল। আর মনে রাখবা 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, ইআরজি। এবং এই ইআরজিটাকে বলা হয় সিজিএস একক। সিজিএস এককে কাজের একক হচ্ছে ইআরজি। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 ইআরজি। কিভাবে আসছে ভাইয়া? 1 জুল মানে কি, 1 নিউটন ইনটু 1 মিটার। এখন সিজিএস এককে যদি নিতে চাও 1 নিউটন মানে কত, কত সিজিএস এককে বলের একক কি, ডাইন, ডিওয়াইএনই, ডাইন, ডাইনি, তাই না। 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইনি, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তো ডাইনি ইনটু সেন্টিমিটারকে বলা হয় ইআরজি, 100 সাথে এটা গুণ দিলে 10 টু দি পাওয়ার 7 ইআরজি। এভাবে আসে জিনিসটা। সো বলো এসআই পদ্ধতিতে শক্তির একক কোনটা? এটা আমরা জানি জুল, এবং নিউটন মিটারও হচ্ছে বলা যায়। সো যদি নিউটন মিটার থাকতো অপশনে সেটাও আমরা দাগাতাম। আর সিজিএস এককে হচ্ছে আর্গ, 1 জুল 10 টু দি পাওয়ার 7 আর্গ, ওকে। আমরা এই কোশ্চেন থেকে যা যা আসতে পারে তা লিখে ফেলছি। নেক্সট, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত? ভাইয়া 1 ইলেকট্রন ভোল্ট কোত্থেকে আসছে সূত্রটা? তোমাদের মনে আছে স্থিতিতে পড়ছিলা, ডব্লু সমান কিউ ইনটু ভি। ডব্লু মানে কি, কৃতকাজ বা শক্তি, কিউ হচ্ছে চার্জ, ভি হচ্ছে বিভব পার্থক্য। এখন এই চার্জটা যদি হয় একটা ইলেকট্রন, আর বিভব পার্থক্যটা যদি হয় 1 ভোল্ট, সেটাকে আমরা বলি ইভি, ইলেকট্রন ভোল্ট, ওকে। তাহলে একটা ইলেকট্রনের চার্জের সাথে তুমি যদি 1 ভোল্ট বিভব পার্থক্য গুণ করো, বা আমরা বলতে পারি একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব পার্থক্যে যেই গতিশক্তি নিয়ে চালিত হয় তাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট মানে একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব পার্থক্য। 1 ইলেকট্রন মানে হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার -19। এটার সাথে যদি 1 ভোল্ট গুণ দাও, দিলে দিলা, এটা হয়ে যাবে জুলে চলে গেল, এসআই এককে চলে গেল, এটা কুলম্বতে চলে গেল, এটা ভিতে চলে গেল, তার মানে এটা জুল। তাহলে 1.6 10 টু দি পাওয়ার -19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 10 টু দি পাওয়ার -19 জুল। 60 কেজি ভরের একজন ব্যক্তি 20 মিনিটে 180 মিটার উচ্চতায় আরোহণ করে, তার বিভব শক্তি কত? mgh। তার মানে এইচ উচ্চতায় উঠলেই mgh। এবার কনসেপ্টটা বুঝো। দেখো এই মনে করো একটা হেলানো তল, তো তুমি যদি ঘর্ষণহীন হেলানো তলে এখান থেকে এখানে উঠো, তোমার এইটা কিন্তু, এই যে এই সরণটা কিন্তু বিভব শক্তিতে কাউন্ট হবে না। বিভব শক্তিতে কাউন্ট হবে কত উচ্চতায় উঠেছো সেটা। তো তুমি যেই পথেই উঠো না কেন, তোমার এই হাইটটাই বিভব শক্তির জন্য কাউন্ট হবে। তাহলে বিভব শক্তি হবে mgh। তো বিভব শক্তি কিন্তু পথের উপর নির্ভর করে না, নির্ভর করে খাড়া উচ্চতার উপর, খাড়া উচ্চতার উপর, খাড়া কতটুকু উঠছো সেটার উপর। তাহলে mgh, m কত 60 কেজি, জি হচ্ছে 9.8, h হচ্ছে 180 মিটার। তাহলে ক্যালকুলেশনটা দেখি, 60 9.8 180। ক্যালকুলেশন কেমনে করব? এটাকে 9.8 এর জায়গায় 10 ধরে নাও, মনে মনে 10, 600 600 6 18 কত হয়? 5 18 90, আর 6 18 হয় 90 এর সাথে 18 যায় 108। তাহলে 108 মানে 10 পয়েন্ট, কোনটা হবে
108, তার মানে যে এটা প্রথম অপশনটা বুঝাই যাচ্ছে, প্রথম অপশন, তাই না? এটা তো হচ্ছে না, -3 হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। 9.82 10 কিউব, দাঁড়াও দেখি কয়টা শূন্য আছে। 60 180 10 টু দি পাওয়ার 4 তো আসবে কত? এটা অপশন কত? এ, ইয়েস। আচ্ছা হ্যাঁ, এটা ক্যালকুলেশন এত বড় না আসলে, ক্যালকুলেশন ছোট। কেমনে? এটাকে 10 ধরবা, আর এটা 16 17তে আসছে। 16 17 তো ক্যালকুলেটর ছিলই। এই যে 10 ইনটু 60 মানে কত? 600 আর এটাকে ধরো 180। এখন দেখো তুমি যদি 6 18 গুণ করো, এই 18 সাথে 6 গুণ করো, তাহলে হয় 108। আর কয়টা শূন্য? একটা দুইটা তিনটা শূন্য, মানে 10 কিউব। তাহলে এটা হবে 10.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এরকম কিছু একটা আসে, তাই না? 108 কে 10.8 লিখলাম, 10 টু দি পাওয়ার 4। তাহলে 10.8 10 টু দি পাওয়ার 4 এর কাছাকাছি অপশন একটাই আছে, এই নাম্বার। ক্যালকুলেশন অত বড়ও না, এরকম ক্যালকুলেশন আসলে পারতে হবে রে বাপ, এটা পারতে হবে। ওকে, নেক্সট। কাজের একক কি? অলরেডি আমরা পড়িয়েছি জুল, এটা করাইছি আমরা। 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটা বিমান থেকে 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত, 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটা বিমান, 1 কিলোমিটার উঁচু থেকে একটা বিমান থেকে আমরা 500 গ্রাম ভরের একটা বোমা ফেললাম। ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি কত? তো ভাই এটা নিয়ে প্যারা খাওয়ার কিছুই নেই, যে আমার একটা বস্তু যদি তুমি এইচ উচ্চতা থেকে ফেলো, তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি হবে, এখানে যে বিভব শক্তিটা ছিল mgh, সেই বিভব শক্তিটা এখানে সেই গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে ভাই এইচ উচ্চতা থেকে যদি আমি একটা বস্তুকে ফেলে দেই, ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি হবে ওই বিভব শক্তির সমান, কারণ ওই বিভব শক্তিটাই খরচ হয়ে হয়ে গতিশক্তিতে রূপান্তর হয়। তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি হচ্ছে এইচ উচ্চতার বিভব শক্তি সমান mgh। এম এর মান কত? এম হচ্ছে 500 গ্রাম। 500 গ্রামকে ক্যালকুলেশনের জন্য 500/1000 লিখবো। জি এর মান 9.8 আর এইচ হচ্ছে 1000। 1 কিলোমিটার 1000, 1000 কাটা 5 নং 45, 5 আর 40, 4900। এটা আসবে 4900। 5 ইন্টু 9.8 মানে 49, তাহলে 500 ইন্টু 9.8 মানে 4900, মানে 4900। তাহলে অ্যান্সার হচ্ছে এ, কঠিন কিছুই না। নেক্সট, একটি নিউটনের ভর এত। আচ্ছা, এটা পুরোটা কমপ্লিট হয় না, তো এই কোশ্চেনটা আমরা রেখে দিচ্ছি। নিম্নের উক্তিগুলোর মধ্যে কোনটি ভুল বলো? কোনটি ভুল? এই যে এটা তো ভুল ভাই। 1 জুল মানে কি 1 নিউটন পার মিটার? 1 জুল মানে হচ্ছে 1 নিউটন মিটার, শিখেছি না? দেখছো সিমিলার কোশ্চেন চলে আসছে, বাট এখানে দিয়েছে নিউটন পার মিটার। তো প্রথমটাই তো মনে হচ্ছে ভুল, পরেরটা কি ভুল? না। নিউটন মানে কি? বল ইন্টু সরণ। বল মানে কি? এই যে সরি, নিউটন মানে কি? ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। নিউটন মানে বল, বল সমান ভর ইন্টু ত্বরণ। এই যে কেজি ইন্টু ত্বরণ, এটা ঠিক আছে। তারপরে ভোল্ট মানে জুল পার কুলম, ঠিক আছে। মিলি অ্যাম্পিয়ার মানে 0.03 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে একমাত্র ভুল হচ্ছে ওইটা, নিউটন পার মিটার হবে না, সঠিক উত্তর হবে নিউটন মিটার। সঠিক উত্তর হবে নিউটন মিটার, পড়াইছি আমরা। নেক্সট, নিম্নের উক্তিগুলোর মধ্যে কোনটি ভুল? ডাবল রিপিট হয়েছে। 0.2 কেজি ভরের একটা বল 20 মিটার উঁচু থেকে পতিত হলো মাটিতে পড়ার দরুন। খুবই সুন্দর প্রশ্ন, সবাই মনোযোগ দিই। কত কেজি ভরের বল? 0.2 কেজি। কত উচ্চতা থেকে পতিত হয়েছে? 20 মিটার। তো মাটিতে পড়ার জন্য 30 জুল শক্তি ক্ষয় হয়। তো মাটিতে প্রতিঘাতের পর কত উচ্চতায় উঠবে? ভাইয়া খেয়াল করি আমরা, এই মনে করো টোটাল উচ্চতা 20 মিটার। এখান থেকে একটা বল এই মাটিতে পড়লো, এই যে মাটিতে পড়লো, ওকে। এটা টোটাল কত? এটা টোটাল হচ্ছে 20 মিটার। এখান থেকে এই বলটা মাটিতে পড়বে, এই যে এখানে পড়বে। পড়ার কারণে তার যা শক্তি ছিল তার থেকে 30 জুল ক্ষয় হয়। তাহলে তার শক্তি ছিল কত? শক্তি ছিল ইপি। ইপি সমান হচ্ছে mgh। মানটা বের করে দেই। এম হচ্ছে 0.2, জি হচ্ছে 9. জি এর মান হিসেবে সুবিধার জন্য বলেই দিছে 10। জি এর মান 10, এইচ এর মান 20। তাহলে কত হবে? 10 ইন্টু 0.2 মানে 2, 20 দুগুণে 40। তার মানে তার শক্তি টোটাল ছিল 40 জুল। এখানে পড়ার কারণে 30 জুল শক্তি ক্ষয় হয়। তাহলে পড়ার পর তার কত শক্তি অবশিষ্ট রইল? তার অবশিষ্ট শক্তি, অবশিষ্ট শক্তি কত ভাইয়া? ছিল 40,
পড়ার কারণে ক্ষয় হয়ে গেছে 30, তাহলে অবশিষ্ট হচ্ছে 40 - 30 মানে 10 জুল। এখন এই 10 জুল দিয়ে সে কত উচ্চতায় উঠবে? এই 10 জুল খরচ করে সে যদি h উচ্চতায় উঠে, সে যদি মনে করো x উচ্চতায় উঠে, তাহলে আমরা লিখতে পারি x উচ্চতায় শক্তি হচ্ছে mgx, আর এই পরিমাণটা হচ্ছে 10 জুল খরচ করে উঠবে। 10 জুল খরচ করে যদি x পরিমাণ উচ্চতায় উঠে, তাহলে mgx সমান 10। তাহলে এখান থেকে x এর মান হবে 10 ডিভাইডেড বাই mg। তো m কত? 10 ডিভাইডেড বাই m কত? m এর মান হচ্ছে 0.2, g এর মান হচ্ছে 10, 10 10 কাদা 0.2 মানে 10/2 মানে 5 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে 5 মিটার। সুন্দর না অঙ্কটা? অঙ্কটা সুন্দর। তাহলে অ্যান্সার হচ্ছে 5 মিটার। ইয়েস, অ্যান্সার হচ্ছে বি। এই যে আমাদের সাথে অনেক উত্তর দিয়েছো 5 মিটার। অনিক আহমেদ লিখেছো 5 মিটার। গুড, 5 মিটার। এটা কি সায়েন্সের প্রশ্ন? ইয়েস, এটা সায়েন্সের প্রশ্ন। এটা জিওগ্রাফি না। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর 5 মিটার। তার মানে সে অবশিষ্ট যে 10 জুল এটা দিয়ে খরচ করে সে 5 মিটার পর্যন্ত উঠতে পারবে। এই তো গেল। নেক্সট, 1000 কিলোগ্রাম ওজনের কোন ভরকে 20 সেকেন্ডে 10 মিটার উঁচুতে উঠানো হলো, ক্ষমতা কত? ক্ষমতা হচ্ছে mgh/t, তাই না? তাহলে ক্ষমতা হচ্ছে p সমান হলো mgh/t। কেন mgh? কারণ উঁচুর কথা বলছে, উঁচুতে উঠাইলেই শক্তি হচ্ছে mgh। m কত? 1000 কিলোগ্রাম মানে 1000 কেজি, g এর মান 9.8, h হচ্ছে 10 মিটার, টাইম হচ্ছে 20 সেকেন্ড। 2 দিয়ে কাটলে 2, 1000 × 9.8 মানে হচ্ছে 9800। তাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 4900 জুল। এবার এটাকে যদি কিলোওয়াটে নেই তাহলে 4.9 কিলোওয়াট। 4.9 কিলোওয়াট, এটার কাছাকাছি অ্যান্সার হচ্ছে 5 কিলোওয়াট আর কি। তাহলে অ্যান্সার হলো 5 কিলোওয়াট। খুবই সহজ ক্যালকুলেশন, তাই না? সো ক্যালকুলেশন নিয়ে পেন খাওয়ার কিছু নাই, প্র্যাকটিস মোর এন্ড মোর, তাহলে তুমি অটোমেটিক পারবা, সবকিছু পারবা। কিলোওয়াট দ্বারা পরিমাপ করা হয় ক্ষমতা। একটি গাজী পাম্প প্রতি ঘন্টায় 60 ফুট উপরে 3600 গ্যালন পানি তোলে। পাম্পটির অশ্ব ক্ষমতা কত? পাম্পটির অশ্ব ক্ষমতা কত করে দেখাও। এটা তোমাদের চেষ্টা করবা। পাম্পটির অশ্ব ক্ষমতা কত? 1 ফুট সমান 0.305 মিটার। 3600 গ্যালন, 1 গ্যালন সমান কত বলো দেখি, কেউ পারো কিনা? 1 গ্যালন সমান কত লিটার? সেটা বসিয়ে তারপর হর্স পাওয়ার অঙ্কটা করতে হবে। এরপরে 40 কেজি ভরের একটা গরু 24 সেকেন্ডে 6 মিটার পাহাড় উঠতে পারে, ক্ষমতা কত? mgh/t। অলরেডি এই টাইপের করিয়েছি আমরা। কোন বস্তুর বেগ 4 গুণ করলে গতিশক্তি হবে 16 গুণ। এই যে গতিশক্তি হচ্ছে আমাদের বেগের বর্গের সমানুপাতিক। তাহলে এটা 4 গুণ করলে গতিশক্তি হবে 16 গুণ। ওকে, নিচের কোনটি সঠিক? দেখো এই জিনিসটা তোমরা পারবা। কেমনে পারবা? 1 সেকেন্ডে 1 আর করাকে 1 ওয়াট বলে, ভুল কথা। 1 সেকেন্ডে 1 জুল করাকে বলা হয় 1 ওয়াট। 1 মিনিটে 1 জুল করাকে 1 ওয়াট। 1 মিনিটে 1 আর করাকে 1 ওয়াট। এটা ভুল, এটা ভুল, এটা ভুল। সঠিক কোনটা? প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করার যেই করাকে বলা হয় কি ভাইয়া? 1 ওয়াট। কারণ কাজ করার ক্ষমতাকে বলা, কাজ করার হারকে বলা হয় শক্তি। তাহলে 1 জুল বাই 1 সেকেন্ড সমান সমান 1 ওয়াট, জুল পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে বি।